তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আছো এবং ফিলোসফি ডিএসসি মাইনর আছে তাদের জন্য এই সাজেশনটি। নিরপেক্ষ ন্যায় বলতে কী বোঝো? নিরপেক্ষ ন্যায়ের গঠন ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। যে অবরোহ অনুমানে পরস্পর সম্বন্ধযুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অধিক ব্যাপক হয় না, তাকে নিরপেক্ষ ন্যায় বলে। উদাহরণ: সকল কবি হয় ভাবুক, কোনো কোনো মানুষ হয় কবি, সুতরাং কোনো কোনো মানুষ হয় ভাবুক। নিরপেক্ষ ন্যায়ের গঠন: নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা তার সম্পর্কে যা জানতে পারি: প্রতিটি নিরপেক্ষ ন্যায় তিনটি বচন দ্বারা গঠিত, দুটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত। আশ্রয় বাক্য: যে দুটি বচন থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয় বা পাওয়া যায় তাকে বলা হয় আশ্রয় বাক্য। সিদ্ধান্ত: যে দুটি আশ্রয় বাক্য থেকে যখন অনিবার্যভাবে একটি বচন নিঃসৃত হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। উদাহরণ: কোনো মানুষ নয় পূর্ণজীব, সকল দেবতা হয় পূর্ণজীব, কোনো দেবতা নয় মানুষ। এখানে 1 নাম্বার আর 2 নাম্বার যে বচনটি আছে সেটি আশ্রয় বাক্য, আর এছাড়াও একে হেতুবাক্য বলা হয়। আর 3 নাম্বার যে বাক্যটি আছে অর্থাৎ যে বচনটি আছে সেটি হলো সিদ্ধান্ত। নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য: প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে 3টি বচন থাকে, দুটি আশ্রয় বাক্য ও একটি সিদ্ধান্ত। এই বৈশিষ্ট্যের জন্যই আমরা মাধ্যম অনুমানকে অমাধ্যম অনুমান থেকে পৃথক করতে পারি। প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে 3টি পদ থাকে, সেই 3টি পদ হলো সাধ্যপদ, পক্ষপদ ও হেতুপদ। প্রতিটি পদ দুবার করে ব্যবহৃত হয়। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে 3টি বচন থাকে সেই 3টি বচনই হলো নিরপেক্ষ বচন, সেই জন্য এই ন্যায়কে নিরপেক্ষ ন্যায় বলা হয়। ন্যায় অনুমান এক প্রকার অবরোহ অনুমান, কারণ এখানে পরস্পর সম্পর্কিত দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে না। নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তটি পরস্পর সম্বন্ধযুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় বলে আকার সত্যতা সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। নিরপেক্ষ ন্যায়ের নিয়ম অনুসারে নিম্নলিখিত যুক্তিগুলির বৈধতা এবং অবৈধতা বিচার করো। এখানে তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেন অনুযায়ী তোমাদের সেটা বিচার করতে হবে যে সেটি বৈধ কি অবৈধ। এখানে সবার প্রথমে সিদ্ধান্ত খুঁজে বের করতে হবে, তারপর এসপি আমরা খুঁজে পাবো এবং তারপরেই প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য লিখে ফেলতে পারবো। লেখার পর আমরা সংস্থান পেয়ে যাব, সংস্থান অনুযায়ী আমরা সাজিয়ে লিখে ফেলবো আকারটা। তারপর দোষ থাকলে দোষ খুঁজে বের করব। এখানে মূর্তিটি হচ্ছে AEE এবং এটি একটি অবৈধ মূর্তি। কেন সেটির ব্যাখ্যা করতে হবে। যুক্তিটি অবরোহর অন্তর্গত নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি দৃষ্টান্ত। যুক্তিটি অবৈধ কারণ ন্যায় নিয়মে বলা হয়েছে প্রতিটি বৈধ ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। কিন্তু এখানে 3টি পদের পরিবর্তে 4টি পদ আছে। সেই 4টি পদ হলো কলকাতা, ভারতের অন্তর্গত, দুবাই এবং কলকাতার অন্তর্গত। ফলে যুক্তিটিতে 4টি পদ ঘটিত দোষ ঘটেছে। সুতরাং যুক্তিটি অবৈধ এবং এটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত AEE একটি অবৈধ মূর্তি। পরের উদাহরণ: সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরাই সর্বদা কাপুরুষ। যুক্তিটির আকার অনুযায়ী আমরা সাজিয়ে লিখে ফেলব। লিখে ফেলার পর এখানে দেখো সবুজ এবং লাল দিয়ে মার্ক করা আছে। এখানে সবুজ পদটি ব্যাপ্য এবং লাল পদটি অব্যাপ্য। এখানেও সবার প্রথমে সিদ্ধান্ত বের করে তারপর প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য বের করতে হবে এবং যুক্তির আকার অনুযায়ী সাজাতে হবে। আকার অনুযায়ী সাজানোর পর কোন পদটি ব্যাপ্য কোন পদটি অব্যাপ্য সেটাও করে নিতে হবে। এখানে ব্যাপ্য পদ সবুজ কালারে করা আছে এবং অব্যাপ্য পদ লাল কালারে। ব্যাপ্য পদের ওপর টিকমার্ক করতে হবে এবং অব্যাপ্য পদের ওপর ক্রস চিহ্ন দিতে হবে। এখানে দোষ আছে কিনা সেটি দেখতে হবে, দোষ থাকলে দোষ লিখতে হবে, দোষ না থাকলে যেমন এখানে দোষ নেই তাই দোষ নেই লিখতে হবে, আর লিখতে হবে যুক্তিটি বৈধ। এখানে মূর্তিটি লিখতে হবে ত্রিপলে, একটি বৈধ মূর্তি এবং নাম বারবারা। ব্যাখ্যা: যুক্তিটি অবরোহ অনুমানের অন্তর্গত নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি দৃষ্টান্ত এবং যুক্তিটি বৈধ। এখানে হেতুপদের প্রধান আশ্রয় বাক্যের এ বচনে উদ্দেশ্য থাকায় ব্যাপ্য হয়েছে, আবার সিদ্ধান্তে পক্ষপদটি ব্যাপ্য হলেও ওই পদটি অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে। সুতরাং ন্যায় নিয়ম কোনো লঙ্ঘিত হয়নি, তাই যুক্তিটি বৈধ
এবং এটি প্রথম সংস্থানের অন্তর্গত ত্রিপলে একটি বৌদ্ধ মূর্তি যার নাম বারবারা। পরে কোশ্চেন, বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি কি কি এবং উদাহরণসহ ব্যাখ্যা করো। যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বচনে গুণের পরিবর্তন করে সেই বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিধেয় পদরূপে গ্রহণ করা হয় তাকে বিবর্তন বলে। যেমন এখানে এ বচনের বিবর্তন করা হবে, সকল মানুষ চিন্তাশীল, এটি এই বচনে আসবে। কোনো মানুষ নয় অচিন্তাশীল। বিবর্তনের নিয়ম, কোনো বচনের বিবর্তনের সময় 4টি নিয়ম মেনে চলতে হবে। যেমন আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য পদ এক হবে, আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় পদ হবে, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নৈঅর্থক হবে এবং আশ্রয় বাক্য নৈঅর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক হবে, অর্থাৎ আশ্রয় বাক্য সামান্য হলে সিদ্ধান্ত সামান্য হবে এবং আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। নিয়মটির ব্যাখ্যা, ও বচনে আছে কোনো কোনো ছাত্রী হয় বুদ্ধিমতী, এটি আই বচনে নিলে হবে কোনো কোনো ছাত্রী নয় অবুদ্ধিমতী। বিবর্তনের প্রথম নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ ছাত্রী সিদ্ধান্তের উদ্দেশ্যপদ হয়েছে। দ্বিতীয় নিয়ম অনুসারে আশ্রয় বাক্যের বিধেয় পদ বুদ্ধিমতীর বিরুদ্ধ পদ অবুদ্ধিমতী সিদ্ধান্তে বিধেয়তে রয়েছে। তৃতীয় নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন। চতুর্থ নিয়ম অনুযায়ী উভয়ের পরিমাণ একই, ফলে এক্ষেত্রে বিবর্তনের কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি। তাই ও বচনের বিবর্তনের বচন হলো আই বচন। সমবিবর্তন কাকে বলে, সমবিবর্তনের নিয়মগুলি কি কি এবং আই বচনের সমবিবর্তন কি সম্ভব সেটি ব্যাখ্যা করো। সমবিবর্তন হলো আবর্তন ও বিবর্তনের যৌথ প্রক্রিয়া। এক্ষেত্রে প্রদত্ত বচন বিবর্তন করে তার আবর্তন করতে হবে এবং শেষে ওই আবর্তিত বচনটিকে আবার বিবর্তন করতে হবে। এই সমগ্র প্রক্রিয়াটিকে বলা হয় সমবিবর্তন। সংক্ষেপে প্রক্রিয়াটি হবে এমন, প্রদত্ত বচন সেটি বিবর্তন, তারপর আবর্তন, তারপর বিবর্তন। নিরপেক্ষ বচনগুলি সমবিবর্তন। সবার প্রথমে এ বচনের সমবিবর্তন, সকল কবি হয় ভাবুক, এরপর কোনো কবি নয় অভাবুক, কোনো অভাবুক নয় কবি, সকল অভাবুক হয় অকবি। ই বচনের সমবিবর্তন, প্রদত্ত বচন কোনো মানুষ নয় সুখী ব্যক্তি, প্রদত্ত বচনের বিবর্তন সকল মানুষ হয় অসুখী ব্যক্তি, বিবর্তনের আবর্তন কোনো কোনো অসুখী ব্যক্তি হয় মানুষ, আবর্তনের বিবর্তন কোনো কোনো অসুখী ব্যক্তি নয় অমানুষ। আই বচনের সমবিবর্তন, প্রদত্ত বচনটি কোনো কোনো ধার্মিক হয় সৎ ব্যক্তি, প্রদত্ত বচনের বিবর্তন কোনো কোনো ধার্মিক নয় অসৎ ব্যক্তি, এটি আসছে ও বচনে। বিবর্তনের আবর্তন, বিবর্তিত বচন যেহেতু ও বচন তাই তার আবর্তন সম্ভব নয়, তাই বিবর্তনও সম্ভব নয়, ফলে আই বচনের সমবিবর্তন সম্ভব নয়। ও বচনের সমবিবর্তন, প্রদত্ত বচনে কোনো কোনো সাধু ব্যক্তি নয় সুখী, ও বচনে আছে। প্রদত্ত বচনের বিবর্তন কোনো কোনো সাধু ব্যক্তি হয় অসুখী, বিবর্তনের আবর্তন কোনো কোনো অসুখী ব্যক্তি হয় সাধু ব্যক্তি। আবর্তনের বিবর্তন কোনো কোনো অসুখী ব্যক্তি নয় অসাধু ব্যক্তি। পরের কোশ্চেন, আরোহ অনুমান কি, আরোহ ও অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। আরোহ অনুমানের সংজ্ঞা, যে অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় কিন্তু সিদ্ধান্তটি সর্বদা আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় তাকে আরোহ অনুমান বলে। কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির ওপর বিশ্বাস রেখে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকেই আরোহ অনুমান বলে। অবরোহ এবং আরোহর পার্থক্য, অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক হেতুবাক্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। আরোহর ক্ষেত্রে সিদ্ধান্তে একাধিক হেতুবাক্যের ভিত্তিতে গঠিত হয়। সিদ্ধান্ত নিঃসরণ, সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। আরোহর ক্ষেত্রে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, সিদ্ধান্ত সম্ভাবনামূলক। হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে সম্পর্ক, এই প্রকার যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। আরোহর ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। সিদ্ধান্তের ব্যাপকতা, সিদ্ধান্ত কখনো হেতুবাক্যের চেয়ে ব্যাপকতর হয় না। আরোহর ক্ষেত্রে হেতুবাক্যের থেকে সিদ্ধান্ত সবসময় ব্যাপকতর হয়। বিচার, কেবলমাত্র যুক্তির আকারগত সত্যতা বিচার করা হয়। আরোহর ক্ষেত্রে যুক্তির বস্তুগত সত্যতা বিচার করা হয়। ব্যবহার, প্রধানত গণিতশাস্ত্র এবং আকারনিষ্ঠ চিত্রার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরোহর ক্ষেত্রে সাধারণত প্রকৃতি বিজ্ঞানে ব্যবহার করা হয়। উদাহরণ,
সকল কবি হয় দার্শনিক, রবীন্দ্রনাথ হন কবি, সুতরাং রবীন্দ্রনাথ হন দার্শনিক। আরোর ক্ষেত্রে রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। সদৃশ্যমূলক যুক্তি বলতে কী বোঝো? সদৃশ্যমূলক যুক্তি স্বীকারের মানদণ্ডগুলি কী কী? ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য লেখো। উপমা যুক্তির সংজ্ঞা: দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয় সাদৃশ্য লক্ষ্য করে যেই সব সাদৃশ্যের ভিত্তিতে তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তাকে উপমা যুক্তি বা সদৃশ্যমূলক আরোহ অনুমান বলা হয়। উপমা যুক্তির মূল সূত্র: যুক্তিবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিলের মতে উপমা যুক্তির মূল সূত্রটি হল, দুটি বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয় সাদৃশ্য থাকলে একটি বস্তু সম্বন্ধে যদি কোনো বচন সত্য হয় তাহলে সেটি অন্য বস্তু সম্বন্ধেও সত্য হবে। উপমা যুক্তির উদাহরণ: পৃথিবী ও মঙ্গল এই দুই গ্রহে জল, মাটি, তাপ, মাধ্যাকর্ষণ ও একই ধরনের আবহাওয়া দেখে এবং পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখে যদি উপরোক্ত সদৃশ্যের ভিত্তিতে মঙ্গল গ্রহেও প্রাণ আছে অনুমান করা হয় তাহলে সেই যুক্তিকে উপমা যুক্তি বলা হবে। উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ড: উপমা যুক্তির সম্ভাব্যতার মাত্রা কী কী শর্তের ওপর নির্ভর করে তা আলোচনা করা হলো। হেতুবাক্যে ব্যবহৃত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে। হেতুবাক্যে জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাবনা তত বেশি হবে। হেতুবাক্যে উল্লিখিত দৃষ্টান্তগুলির মধ্যে ব্যক্তিগত বৈসাদৃশ্য যত বেশি হবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি হবে। জ্ঞাত গুণগুলির তুলনায় যদি অজ্ঞাত গুণগুলির সংখ্যা ও গুরুত্ব বেশি হয় তাহলে উপমা যুক্তির সিদ্ধান্ত কম সম্ভাব্য হবে। এই বিষয়টিকে নিচে ভগ্নাংশের আকারে প্রকাশ করা হলো। ওপরে সাদৃশ্য লিখবে, নিচে বৈসাদৃশ্য প্লাস অজ্ঞাত গুণাবলী। উপমা যুক্তির বৈশিষ্ট্য: উপমা যুক্তির ভিত্তি হলো সম্পূর্ণ সদৃশ্য। উপমা যুক্তিতে আমরা বিশেষ সত্য থেকে বিশেষ সত্যে উপনীত হই। এখানে আরোহ অনুমানের প্রধান লক্ষণ আরোহণমূলক লাভ বর্তমান। উপমা যুক্তিতে সিদ্ধান্তের সম্ভাব্যতা প্রকৃতির একরূপতা নীতির উপর নির্ভর করে। উপমা যুক্তির সিদ্ধান্তই সবসময় সম্ভাব্য। ভালো ও মন্দ উপমা যুক্তি: ভালো, এখানে তোমরা পার্থক্যের চার্টও করে নিতে পারো অথবা এমন করে প্যারা চেঞ্জ করেও লিখতে পারো। যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান থাকে এবং তার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে ভালো বা উত্তম উপমা যুক্তি বলা হয়। উদাহরণ: পৃথিবী ও মঙ্গলের মধ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয় সাদৃশ্য দেখে পৃথিবীতে জীবের অস্তিত্ব দেখে যদি মঙ্গল গ্রহেও জীবের অস্তিত্ব অনুমান করা হয় তবে যুক্তিটি ভালো উপমা যুক্তি। মন্দ উপমা যুক্তির সংজ্ঞা: যে উপমা যুক্তিতে দুটি বিষয় সদৃশ্য আকস্মিক, বাহ্যিক, অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় এবং তার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে মন্দ উপমা যুক্তি বলা হয়। মন্দ উপমা যুক্তির উদাহরণ: কুকুর ও চেয়ারে 4টি পা আছে দেখে এবং কুকুর কামড়াতে দেখে যদি সিদ্ধান্ত করি চেয়ারও কামড়াতে পারে তবে তা মন্দ উপমা যুক্তি। পরে কোশ্চেন: উদাহরণ সহ অব্যাপ্য সাধ্য পক্ষ ও হেতুদোষ আলোচনা করো। অবৈধ সাধ্য দোষ: ন্যায় অনুমানে বৈধতা সম্পর্কিত নিয়মে বলা হয়েছে আশ্রয় বাক্যে কোনো পদ ব্যাপ্য না হয়ে সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই নিয়ম লঙ্ঘন ঘটলে অবৈধ সাধ্য দোষ ঘটবে। অর্থাৎ সাধ্য পদটি কোনো আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয় তার ফলে যে দোষ ঘটবে সেটি হলো অবৈধ সাধ্য দোষ। যেমন সকল পরিশ্রমী ব্যক্তি হয় সফল ব্যক্তি, তুমি নও পরিশ্রমী ব্যক্তি, সুতরাং তুমি নও সফল ব্যক্তি। এই যুক্তিতে প্রধান আশ্রয় বাক্য সাধ্যপদ সফল ব্যক্তি এ বচনে বিধেয় হতে থাকায় অব্যাপ্য, অথচ ওই পদটি সিদ্ধান্তে ই বচনে থাকায় পদটি ব্যাপ্য হয়েছে, ফলে যুক্তিতে অবৈধ সাধ্যদোষ ঘটেছে। সুতরাং এটি প্রথম সংস্থানে এ ই ই একটি অবৈধ মূর্তি। অবৈধ পক্ষদোষ: ন্যায় অনুমানে বৈধতা সম্পর্কিত নিয়মে বলা হয়েছে আশ্রয় বাক্যে কোনো পদ ব্যাপ্য না হয়ে ওই পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই নিয়ম লঙ্ঘন ঘটলে যে দোষ ঘটবে তা পক্ষদোষ। অর্থাৎ এখানে অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষপদটি ব্যাপ্য না হয়ে যদি পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয় তার ফলে যে দোষ ঘটবে তাকে অবৈধ পক্ষদোষ বলবে। যেমন বিবেকানন্দ হন একজন ধর্ম সংস্কারক, বিবেকানন্দ হন অবিবাহিত পুরুষ, সকল অবিবাহিত পুরুষ হয় ধর্ম সংস্কারক। সিদ্ধান্ত এসছে এটি। এই যুক্তিতে অপ্রধান আশ্রয় বাক্য পক্ষপদ অবিবাহিত পুরুষ ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিতে অবৈধ পক্ষদোষ ঘটেছে। ন্যায় অনুমানের বৈধতা সম্পর্কিত নিয়মে বলা হয়েছে দুটি আশ্রয় বাক্যের হেতুপদটিকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম লঙ্ঘনজনিত দোষের নাম অব্যাপ্য হেতুদোষ।
অর্থাৎ হেতুপদটি যদি দুটি আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য না হয় তাহলে এই দোষ ঘটবে। সকল পাখি হয় ডানা বিশিষ্ট, সকল বাদুড় হয় ডানা বিশিষ্ট, সকল বাদুড় হয় পাখি। এই যুক্তিতে হেতুপদ ডানা বিশিষ্ট উভয় আশ্রয় বাক্যে এ বচনে থাকায় পদটি অর্থাৎ বিধেয় পদটি ব্যাপ্য হয়নি, কারণ এ বচন বিধেয় পদকে ব্যাপ্য করে না, ফলে যুক্তিতে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে। তাই এই যুক্তিটি অবৈধ এবং ট্রিপল এ দ্বিতীয় সংস্থান একটি অবৈধ মূর্তি। দ্বিতীয়ত, দুটি আশ্রয় বাক্য নৈর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। যদি এখানে এ বচন রয়েছে, যদি অন্য চলে আসে সেক্ষেত্রে লিখতে হবে দুটি আশ্রয় বাক্য নৈর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। পরে কোশ্চেন, আবর্তন কাকে বলে? ও বচনে আবর্তন সম্ভব নয় কেন? আবর্তন যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বচনে উদ্দেশ্য ও বিধেয়ের ন্যায়সঙ্গতভাবে যথাক্রমে অন্য একটি বচনে বিধেয় ও উদ্দেশ্যে পরিণত করা হয়, সেই অমাধ্যম অনুমানকে বলা হয় আবর্তন। উদাহরণ, কোনো মানুষ নয় দেবতা, সুতরাং কোনো দেবতা নয় মানুষ। ও বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন? সাধারণত ও বচনে সরল আবর্তন এমনকি অসরল আবর্তনও সম্ভব নয়। এখন দেখে নেওয়া যাক ও বচনে সরল আবর্তন করলে কী দোষ ঘটে। আবর্তনীয় বচনটি কোনো কোনো ছাত্র নয় সৎ, এটি আবর্তিত করলে হবে কোনো কোনো সৎ ব্যক্তি নয় ছাত্র। আবর্তনের এই দৃষ্টান্ত অবৈধ, কারণ আবর্তনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নিয়ম মানলেও চতুর্থ নিয়মটি এখানে লঙ্ঘিত হয়েছে। চতুর্থ নিয়মে বলা হয়েছে আশ্রয় বাক্যের কোনো পদ ব্যাপ্য না হয়ে সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু এখানে আশ্রয় বাক্যে উদ্দেশ্য পদ ছাত্র পদটি ব্যাপ্য না হয়ে ওই পদটি সিদ্ধান্তে বিধেয় হতে থাকায় ব্যাপ্য হয়েছে, ফলে এখানে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হয়েছে। তাই ও বচনে সরল আবর্তন সম্ভব নয়। পরে কোশ্চেন, বচনের বিরোধিতা আলোচনা করো। বচনের বিরোধিতা কি? একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যখন গুণ বা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয়ের দিক থেকেই পার্থক্য লক্ষ্য করা যায়, তখন সেইরূপ বচনের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক হয় তাকে বলা হয় বচনের বিরোধিতা। বচনের বিরোধিতার শর্ত: বচন দুটি উদ্দেশ্য ও বিধেয় এক বা অভিন্ন হবে। বচন দুটির মধ্যে কেবল গুণের অথবা পরিমাণের অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। বচনের বিরোধিতার শ্রেণীবিভাগ: মোট 4টি বিরোধিতা দেখা যায়। এর মধ্যে প্রথমটি হলো বিপরীত বিরোধিতা, দ্বিতীয় অধীন বিপরীত বিরোধিতা, তৃতীয় অসম বিরোধিতা, চতুর্থ বিরুদ্ধ বিরোধিতা। বিপরীত বিরোধিতা: দুটি সামান্য বচনে একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, তবে ওই বচন দুটির মধ্যে যে সম্পর্ক লক্ষ্য করা যায় সেই সম্পর্ককে বলা হয় বিপরীত বিরোধিতা। এই ধরনের বিরোধিতা এ এবং ই এর মধ্যে লক্ষ্য করা যায়। অধীন বিপরীত বিরোধিতা: যে দুটি বচনে একই উদ্দেশ্য বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে সেক্ষেত্রে হবে অধীন বিপরীত বিরোধিতা, এবং এটি আই এবং ও বচনের মধ্যে লক্ষ্য করা যায়। অসম বিরোধিতা: সমজাতীয় দুটি বচনে একই উদ্দেশ্য বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে, তবে ওই বচন দুটির মধ্যে যে সম্পর্ক লক্ষ্য করা যায় সেই সম্পর্ককে বলা হয় অসম বিরোধিতা। এই বিরোধিতা এ এবং আই আর ই এবং ও বচনের মধ্যে লক্ষ্য করা যায়। বিরুদ্ধ বিরোধিতা: দুটি বচনে একই উদ্দেশ্য বিধেয় থাকা সত্ত্বেও যদি দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্যই লক্ষ্য করা যায় তবে সেটি হবে বিরুদ্ধ বিরোধিতা। এ এবং ও আর ই এবং আয়ের মধ্যে যে বিরোধিতা লক্ষ্য করা যায় সেটি হলো বিরুদ্ধ বিরোধিতা। পরে কোশ্চেন, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? এ, ই, আই, ও এই 4টি বচনে কোন পদ কাকে ব্যাপ্য করে তা উদাহরণসহ আলোচনা করো। পদের ব্যাপ্যতা: সাধারণত ব্যাপ্যতা বলতে বোঝায় পদের ব্যাপ্যতা। প্রতিটি বচনে দুটি পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। যখন কোনো বচনে একটি পদের সামগ্রিক ব্যক্তার্থকে গ্রহণ বা স্বীকার করা হয় তখন পদটি ব্যাপ্য হয়। আবার যখন কোনো বচনের কোনো একটি পদের আংশিক ব্যক্তার্থকে গ্রহণ বা স্বীকার করা হয় তাকে বলা হয় পদের অব্যাপ্যতা, অর্থাৎ পদটি অব্যাপ্য। ব্যাপ্যতার নিয়ম: সামান্য বচন এ এবং ই উদ্দেশ্যকে ব্যাপ্য করে, নৈর্থক বচন ই এবং ও বিধেয়কে ব্যাপ্য করে। এখন দেখা যাক এ, ই, আই, ও বচনে কোন কোন পদ ব্যাপ্য এবং কোন কোন পদ অব্যাপ্য। এ বচনের ব্যাপ্যতা: সকল ছাত্র হয় মনোযোগী। এই এ বচনে উদ্দেশ্য পদ ছাত্র, এটি ব্যাপ্য, কারণ এখানে সকল শব্দটির দ্বারা ছাত্র পদটির সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে
কিন্তু বিধেয় পদ মনোযোগী পদটি সম্পূর্ণ বাক্যার্থকে গ্রহণ করা হয়নি, কারণ মনোযোগী বলতে শুধু ছাত্রই নয়, ছাত্রী, শিক্ষক, বুদ্ধিজীবী এবং অন্যান্য মানুষকেও বোঝায়। ফলে মনোযোগী পদটি আংশিক বাক্যার্থকে গ্রহণ করায় পদটি অব্যাপ্য হয়েছে। সুতরাং এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। ই বচনের ব্যাপ্যতা, কোনো মানুষ নয় সৎ ব্যক্তি। এই ই বচনটি উদ্দেশ্য পদ মানুষ পদটি ব্যাপ্য, কারণ সততা গুণটি এখানে সকল মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে। আবার এই ই বচনের বিধেয় পদ সৎ ব্যক্তি পদটিও ব্যাপ্য, কারণ এই পদটি সমগ্র বাক্যার্থকে গ্রহণ করা হয়েছে। যুক্তিবিজ্ঞানে কোনো পদকে আংশিকভাবে স্বীকার করা যায় না, তাকে সম্পূর্ণভাবে অস্বীকার করতে হয়। ফলে সৎ ব্যক্তি পদটি ব্যাপ্য হয়েছে। সুতরাং ই বচনে উদ্দেশ্য এবং বিধেয় পদ উভয়ই ব্যাপ্য। আই বচনের ব্যাপ্যতা, কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান। এই আই বচনে উদ্দেশ্য ছাত্র পদটি অব্যাপ্য, কারণ বুদ্ধিমান গুণটি এখানে কোনো কোনো ছাত্র সম্পর্কে স্বীকার করা হয়েছে। তাই ছাত্র পদটি আংশিক বাক্যার্থকে গ্রহণ করায় ছাত্র পদটি অব্যাপ্য। আবার বিধেয় বুদ্ধিমান পদটি অব্যাপ্য, কারণ বুদ্ধিমান পদটি আংশিক বাক্যার্থকে কোনো কোনো ছাত্র সম্পর্কে স্বীকার করায় পদটি অব্যাপ্য। সুতরাং আই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই অব্যাপ্য করে। ও বচন, ও বচনের ব্যাপ্যতা, কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান। এই ও বচনে উদ্দেশ্য ছাত্র পদটি অব্যাপ্য, কারণ এখানে বুদ্ধিমান পদটি কোনো কোনো ছাত্র সম্পর্কে অস্বীকার করায় ছাত্র পদটি অব্যাপ্য, কিন্তু বচনে বিধেয় পদ বুদ্ধিমান পদটি ব্যাপ্য, কারণ কোনো কোনো ছাত্র সম্পর্কে বুদ্ধিমান পদের সমগ্র বাক্যার্থকে গ্রহণ করায় ওই পদটি ব্যাপ্য। সুতরাং ও বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য। এছাড়াও তোমরা আরও দুটি কোশ্চেন এক্সট্রা রেখে যেতে পারো। অস্তিত্বমূলক তাৎপর্য, বুলীয় রূপ, সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত বচন আকারগুলির শত সত্যতা, শত মিথ্যাত্ব অথবা অনির্দিষ্ট মানতা নির্ণয় করো।